হ্যালো স্টুডেন্টস, ইংলিশ উইথ অরিজিৎ স্যার ইউটিউব চ্যানেলে তোমাদেরকে ওয়েলকাম। আশা করছি তোমরা খুব ভালো আছো। তো আজকের থেকে আমরা শুরু করব ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারির এইচএসের ইংরেজি পাঠ্য বইয়ে যে সমস্ত গল্প এবং কবিতা আছে প্রথম সেমিস্টারের, সেগুলি পড়তে শুরু করব। ঠিক আছে? তো আমরা প্রথমে শুরু করব যে গল্পটি দিয়ে, সেটি তোমরা বুঝতেই পেরে গেছো, সেটি হলো স্ট্রং রুটস। এই গল্পটি কিন্তু আগের সিলেবাসেও কিন্তু ছিল এবং এই গল্পটিকে রেখে দেওয়া হয়েছে। খুবই ভালো একটি গল্প, খুবই ইন্সপিরেশনাল একটি গল্প। এই স্ট্রং রুট এটি লিখেছেন কে না, ডক্টর এপিজে আব্দুল কালাম, যার নাম আমরা কম বেশি সবাই শুনে এসেছি। তো এই স্ট্রং রুট এটি হলো ডক্টর এপিজে আব্দুল কালামের অটোবায়োগ্রাফি উইংস অফ ফায়ার, এটির থেকেই উদ্ধৃত একটি অংশ। ঠিক আছে, এটা তোমাদেরকে একটু ভালো করে মনে রাখতে হবে যে এই টেক্সটের সোর্সটা কি। স্ট্রং রুটসের সোর্সটা হচ্ছে এপিজে আব্দুল কালামের যে অটোবায়োগ্রাফি উইংস অফ ফায়ার, তারই একটা এক্সট্র্যাক্ট বা সেটারই একটা অংশ। তো এপিজে আব্দুল কালাম সম্পর্কে যদি আমরা ছোট করে একটু জেনে নিই, তো এপিজে আব্দুল কালাম আমরা জানি যে উনি একাধারে ছিলেন একজন সায়েন্টিস্ট। মেনলি হি ওয়াজ আ পায়োনিয়ার অফ এয়ারোস্পেস ইঞ্জিনিয়ারিং, এবং অন্যদিকে আমরা জানি যে তিনি ছিলেন 2002 থেকে 2007 সাল পর্যন্ত ইন্ডিয়ার প্রেসিডেন্ট ছিলেন, ভারতের রাষ্ট্রপতি হিসেবেও তিনি কিন্তু কাজ করেছেন। তো এই টেক্সটটিতে কালামের এই অটোবায়োগ্রাফি উইংস অফ ফায়ার, যার থেকে নেওয়া এই টেক্সটটিতে, স্ট্রং রুটস টেক্সটটিতে আমরা দেখতে পাবো যে কালাম তার ছোটোবেলার বিভিন্ন ফিলিংস, তার যে বিভিন্ন মানে মনের যে কোয়ারিজ, এইগুলো তিনি বর্ণনা করছেন এবং তিনি এখানে তার বাবা মাকে খুব গ্লোরিফাই করছেন। তিনি তাঁর এই বড় হয়ে ওঠা, তাঁর এই যে এস্টাবলিশড হয়েছেন, তিনি এত বড় একজন সায়েন্টিস্ট, এত বড় একজন মানে মানুষ হতে পেরেছেন, প্রেসিডেন্ট হিসেবে সার্ভ করেছেন, এই সব কিছুর ক্রেডিটস কিন্তু তিনি দিচ্ছেন তার বাবা মাকে। ঠিক আছে? তো এই সমস্ত নিয়ে একটা খুবই ইন্সপিরেশনাল একটা স্টোরি হচ্ছে স্ট্রং রুটস। আমার পার্সোনালি এই স্টোরিটা খুবই ভালো লাগে এবং আই হোপ যে এই গল্পটা শোনার পরে তোমরাও এই গল্পটাকে ভালোবাসতে বাধ্য হবে। তো আর বেশি কথা না বলে আমরা সরাসরি গল্পটির লাইন বাই লাইন পড়ব এবং তার বাংলা অর্থও জানার চেষ্টা করব। তো দেখো, I was born into a middle class Tamil family in the island town of Rameswaram in the erstwhile Madras state. কি বললো প্রথম সেন্টেন্সে? যে I was born অর্থাৎ আমি জন্মগ্রহণ করেছিলাম, into a middle class Tamil family একটি মধ্যবিত্ত তামিল পরিবারে। কোথায় না, ইন দ্য আইল্যান্ড টাউন অফ রামেশ্বরম, রামেশ্বরমের একটি দ্বীপ শহরে বা দ্বীপীয় শহরে। ইন দ্য আর্স্টওয়াইল মাদ্রাস স্টেট, আর্স্টওয়াইল কথাটার মানে হচ্ছে ফরমারলি বা পূর্বতন, পূর্বের। মাদ্রাস স্টেট অর্থাৎ মাদ্রাস রাজ্যে। এই মাদ্রাস বা মাদ্রাসের বর্তমান নাম হচ্ছে চেন্নাই। ঠিক আছে? তাহলে আমি জন্মগ্রহণ করেছিলাম পূর্ববর্তী মাদ্রাজ রাজ্যের একটি দ্বীপীয় শহর রামেশ্বরমের একটি মধ্যবিত্ত তামিল পরিবারে। বুঝতে পারলে? অনেকগুলো ইনফরমেশন আছে এই সেন্টেন্স থেকে। তিনি কোথায় জন্মেছিলেন, ঠিক আছে, খুব ভালো করে মনে রাখতে হবে। নেক্সট বলেছে দেখো, মাই ফাদার জয়নুল আবদিন had neither much formal education nor much wealth. এবারে ঠিক সেকেন্ড লাইনে উনি তার প্যারেন্টস সম্পর্কে বর্ণনা করতে শুরু করেছেন যে আমার বাবা জয়নুল আবদিন। তাহলে মনে রাখতে হবে যে হু ওয়াজ কালামস ফাদার, জয়নুল আবদিন। কি বলছেন ওর সম্পর্কে না, হ্যাড নিদার মাচ ফর্মাল এডুকেশন, তার না ছিল অনেক প্রাতিষ্ঠানিক শিক্ষা, নর মাচ ওয়েলথ, না অনেক সম্পত্তি। তাহলে উনি বলছেন যে আমার বাবা জয়নুল আবদিনের না ছিল খুব বেশি প্রাতিষ্ঠানিক শিক্ষা। ফর্মাল এডুকেশন মানে হচ্ছে আমরা স্কুল কলেজ থেকে যে সমস্ত শিক্ষাগুলো পাই,
যেগুলোকে প্রাতিষ্ঠানিক শিক্ষা বলা হয়, বা না ছিল খুব বেশি ধনসম্পত্তির মালিক তিনি। ডিসপাইট দিস ডিসঅ্যাডভান্টেজেস, ডিসপাইট মানে সত্ত্বেও, থাকা সত্ত্বেও, দিস মানে এই সমস্ত ডিসঅ্যাডভান্টেজেস অসুবিধাগুলি বা প্রতিকূলতাগুলি, অ্যাডভান্টেজ মানে হচ্ছে সুবিধা আর ডিসঅ্যাডভান্টেজ মানে হচ্ছে অসুবিধা, তাহলে এই সমস্ত অসুবিধা বা প্রতিকূলতাগুলি থাকা সত্ত্বেও হি পজেসড, তিনি অধিকারী ছিলেন। পজেসড মানে হচ্ছে কোনো কিছুর অধিকারী হওয়া। কিসের অধিকারী ছিলেন তিনি? গ্রেট ইনেট উইজডম অ্যান্ড আ ট্রু জেনারোসিটি অফ স্পিরিট। গ্রেট ইনেট উইজডম, গ্রেট মানে হচ্ছে প্রচুর, এখানে ইনেট উইজডম, ইনেট মানে ইনবর্ন অর্থাৎ সহজাত, আর উইজডম মানে জ্ঞান, তাহলে তিনি প্রচুর সহজাত জ্ঞানের অধিকারী ছিলেন। অ্যান্ড ট্রু জেনারোসিটি অফ স্পিরিট, তাহলে ট্রু মানে হচ্ছে সত্যিকারের, জেনারোসিটি মানে হচ্ছে উদারতা, এবং স্পিরিট কথাটার মানে হচ্ছে আত্মা। তাহলে তিনি আত্মার এক প্রকৃত বা সত্যিকারের উদারতার অধিকারী ছিলেন, মানে তিনি ছিলেন আত্মার দিক থেকে একজন সত্যিকারের উদার মানুষ। উদার কাকে বলি আমরা? না, যিনি মানুষকে মুক্ত হস্তে দান করতে জানেন, তাই না? যার কাছ থেকে যা চাওয়া হয় তিনি তাই তার সাধ্যমতো দেওয়ার চেষ্টা করেন, সেরকম মানুষকে আমরা উদার ব্যক্তি বলি। তো তাহলে এই সমস্ত অসুবিধা থাকা সত্ত্বেও, তার বাবার না ছিল খুব বেশি প্রাতিষ্ঠানিক শিক্ষা, না ছিল তার বাবার খুব বেশি ওয়েলথ, তা সত্ত্বেও তিনি কিন্তু এক প্রচুর সহজাত জ্ঞান এবং আত্মার এক সত্যিকারের উদারতার অধিকারী ছিলেন। মনে রাখতে হবে এগুলো কিন্তু তোমাদেরকে, প্রত্যেকটা এই টেক্সটের প্রত্যেকটা লাইন কিন্তু ভেরি মাচ ইম্পর্টেন্ট। যদিও তোমাদের এখান থেকে এমসিকিউ কোয়েশ্চেন আসবে। হি হ্যাড অ্যান আইডিয়াল হেল্পমেট ইন মাই মাদার আশি আম্মা। তিনি আমার মা আশি আম্মার মধ্যে একজন আদর্শ জীবন সঙ্গিনীকে পেয়েছিলেন। ঠিক আছে, আইডিয়াল হেল্পমেট মানে হচ্ছে আদর্শ জীবন সঙ্গিনী বা সহধর্মিনী কে তিনি পেয়েছিলেন। কার মধ্যে? না, আমার মা আশি আম্মার মধ্যে। তাহলে কালামের মায়ের নাম হচ্ছে আশি আম্মা, এটাও মনে রাখতে হবে। বাবার নাম জয়নুল আবদিন এবং মায়ের নাম আশি আম্মা, এবং এই আশি আম্মার মধ্যে তিনি অর্থাৎ আমার বাবা একজন আদর্শ জীবন সঙ্গিনীকে খুঁজে পেয়েছিলেন। তারপরে লাইনে কি বলছে? আই ডু নট রিকল দ্য এক্স্যাক্ট নাম্বার অফ পিপল সি ফেড এভরিডে। আই ডোন্ট রিকল অর্থাৎ আমার মনে নেই, রিকল করা মানে মনে করা, তো আই ডোন্ট রিকল মানে আমার মনে নেই বা আমি মনে করতে পারি না। দ্য এক্স্যাক্ট নাম্বার অফ পিপল সি ফেড এভরিডে, যে তিনি প্রত্যেক দিন কতজন মানুষকে খাওয়াতেন তার সঠিক সংখ্যাটা আমার আর মনে নেই। বাট কিন্তু আই এম কোয়াইট সার্টেন, আমি পুরোপুরি নিশ্চিত, দ্যাট যে ফার মোর আউটসাইডার্স এইট উইথ আস, অনেক বেশি বহিরাগতরা আমাদের সঙ্গে খেতেন, দেন অল দ্য মেম্বার্স অফ আওয়ার ওন ফ্যামিলি পুট টুগেদার, আমাদের পরিবারের সমস্ত সদস্যের চেয়ে। ঠিক আছে, তাহলে পুরো লাইনটা কি বললো কালাম? বললেন যে প্রতিদিন কতজন লোককে তিনি খাওয়াতেন তার সঠিক সংখ্যাটা আমার মনে নেই, তবে আমি এই ব্যাপারে নিশ্চিত যে আমাদের নিজেদের পরিবারের সমস্ত সদস্যের চাইতে অনেক বেশি বহিরাগতরা আমাদের সাথে খেতেন। পরিষ্কার বুঝতে পারলে লাইনটার মানেটা? পরের লাইনে চলে এসো। মাই প্যারেন্টস ওয়ার ওয়াইডলি রিগার্ডেড অ্যাজ অ্যান আইডিয়াল কাপল। আমার বাবা মা, মাই প্যারেন্টস আমার বাবা মা ওয়ার ওয়াইডলি রিগার্ডেড অর্থাৎ ব্যাপকভাবে বা বিস্তৃত অঞ্চল জুড়ে, রিগার্ডেড অর্থাৎ গণ্য হতেন বা বিবেচিত হতেন অ্যাজ অ্যান আইডিয়াল কাপল, একজন আদর্শ দম্পতি হিসেবে। তাহলে আমার বাবা মা বিস্তৃত এলাকা জুড়ে, বিস্তৃত এলাকার মানুষের কাছে একটা আদর্শ দম্পতি হিসেবে বিবেচিত ছিলেন। মানে মানুষজন তার বাবা মাকে একজন আদর্শ দম্পতি বলে বিবেচনা করত। এটা একটা প্যাসিভ ভয়েসে লেখা রয়েছে এই সেন্টেন্সটা, এটা অ্যাক্টিভ ভয়েস করতে দেওয়া হয়। ঠিক আছে, এটা অ্যাক্টিভ ভয়েস করলে কী হবে আনসারটা? না, পিপল ওয়াইডলি রিগার্ডেড মাই প্যারেন্টস অ্যাজ অ্যান আইডিয়াল কাপল। ঠিক আছে, নেক্সট লাইন দেখো। মাই মাদার্স লিনিয়েজ ওয়াজ দ্য মোর ডিস্টিংগুইশড। আমার মায়ের বংশ ছিল অনেক বেশি বিশিষ্ট
বা স্বতন্ত্র, বা বলতে পারো প্রসিদ্ধ। ডিস্টিংগুইশড কথাটার মানে অনেক কিছু হয়, বিশিষ্ট বা স্বতন্ত্র বা প্রসিদ্ধ। আর লিনিয়েজ কথাটার মানে হচ্ছে বংশ, বংশ পরম্পরা বা বংশ পরিচয়, লিনিয়েজ, ঠিক আছে, যেটাকে আমরা অ্যানসেস্ট্রি বলতে পারি। তাহলে আমার মায়ের যে বংশ সেটা অনেক বেশি স্বতন্ত্র বা প্রসিদ্ধ ছিল। কেন বলছেন? পরের লাইনটা দেখো, কেননা ওয়ান অফ হার ফোরবিয়ার্স হ্যাভিং বিন বেস্টাওয়েড দ্য টাইটেল অফ বাহাদুর বাই দ্য ব্রিটিশ। ওয়ান অফ হার ফোরবিয়ার্স, ফোরবিয়ার্স কথাটা মনে হচ্ছে পূর্বপুরুষ। তাহলে তার পূর্বপুরুষদের একজনকে বেস্টাওয়েড, বেস্টাওয়েড মনে হচ্ছে প্রদান করা হয়েছিল। বেস্টাও করা মনে হচ্ছে যখন কোনো অ্যাওয়ার্ড দেওয়া হয়, কোনো টাইটেল দেওয়া হয়, তখন এই বেস্টাও এই ভার্বটা ইউজ করা হয়। তাহলে পূর্বপুরুষদের একজনকে প্রদান করা হয়েছিল দ্য টাইটেল অফ বাহাদুর, অর্থাৎ বাহাদুর এই উপাধিটি, বাই দ্য ব্রিটিশ, ব্রিটিশদের দ্বারা। তাহলে তাঁর পূর্বপুরুষদের একজনকে ব্রিটিশরা বাহাদুর উপাধি দিয়েছিল, সেই জন্য তাঁর মায়ের বংশটা ছিল অনেক বেশি স্বতন্ত্র বা বিশিষ্ট, নিশ্চয়ই তার বাবার বংশের চাইতে। একটা কম্পেয়ার উনি করছেন। নেক্সট পার্টে দেখো, আই ওয়াজ ওয়ান অফ মেনি চিলড্রেন। এবারে উনি ওনার চাইল্ডহুডটাকে বর্ণনা করছেন, উনি চাইল্ডহুডে কেমন ছিলেন, শৈশবে কেমন ছিলেন। না, আই ওয়াজ ওয়ান অফ মেনি চিলড্রেন, আমি ছিলাম অনেক সন্তান সন্ততির মধ্যে একজন। আ শর্ট বয়, একটি বেঁটে চেহারার ছেলে, মানে নট ভেরি টল ফিগার, উইথ রাদার আনডিস্টিংগুইশড লুকস, খুবই সাদামাটা দেখতে। একটু আগেই আমরা ডিস্টিংগুইশড কথাটা পড়েছি, তিনি যখন তার মায়ের বংশ বর্ণনা করছিলেন বলেছিলেন ডিস্টিংগুইশড মানে স্বতন্ত্র বিশিষ্ট, আর এখানে তার ঠিক অপোজিট আনডিস্টিংগুইশড মানে হচ্ছে যার মধ্যে স্বতন্ত্রতা কিছু নেই, বিশিষ্টতা কিছু নেই, খুবই সাদামাটা। তো তিনি বলছেন কি না, আমি ছোটোবেলায় কেমন ছিলাম, খুবই বেঁটে চেহারার একটি ছেলে এবং খুবই সাদামাটা দেখতে, মানে নট হ্যান্ডসাম অ্যাট অল, সুদর্শন দেখতে নয়। বর্ন টু টল অ্যান্ড হ্যান্ডসাম প্যারেন্টস, আমি ছিলাম লম্বা এবং সুদর্শন পিতামাতার সন্তান। আমার বাবা মা কেমন ছিলেন না, তারা ছিলেন লম্বা, সুন্দর, সুদর্শন, কিন্তু তাদের সন্তান হয়ে আমি কিন্তু ছোটোখাটো চেহারার সাদামাটা দেখতে একটি ছেলে ছিলাম। উই লিভড ইন আওয়ার অ্যানসেস্ট্রাল হাউস, আমরা আমাদের অ্যানসেস্ট্রাল হাউসে বা পৈতৃক বাড়িতে থাকতাম। অ্যানসেস্ট্রাল হাউস মানে পৈতৃক বাড়ি। হুইচ ওয়াজ বিল্ট ইন দ্য মিডল অফ দ্য 19th সেঞ্চুরি, যেটি নির্মিত হয়েছিল 19 শতকের মাঝামাঝি সময়ে। ইট ওয়াজ আ ফেয়ারলি লার্জ পুকা হাউস, এটি ছিল একটি মোটামুটি বড় পাকা বাড়ি। ফেয়ারলি লার্জ মানে হচ্ছে মোটামুটি বড়, আর পুকা হাউস মানে হচ্ছে পাকা বাড়ি, মানে কংক্রিটের বাড়ি আর কি। এটি ছিল একটি মোটামুটি বড় পাকা বাড়ি, মেড অফ লাইমস্টোন অ্যান্ড ব্রিক, এবং বাড়িটি তৈরি হয়েছিল কি দিয়ে? চুনা পাথর এবং ইট দিয়ে তৈরি। লাইমস্টোন মানে চুনা পাথর এবং ব্রিক মানে ইট, এই দিয়ে তৈরি। কোথায় অবস্থিত ছিল? অন দ্য মস্ক স্ট্রিট ইন রামেশ্বরম, রামেশ্বরমের মস্ক স্ট্রিটের ওপর। খুব ইম্পর্ট্যান্ট এই জায়গাটা। এখন যদিও তো তোমাদের আর 2 মার্কসের বা 1 মার্কসের আনসার থাকবে না, বা লং কোশ্চেনের কোনো ব্যাপার নেই, নাহলে এটা থেকে কিন্তু একটা তার মানে বাড়িটার ডেসক্রিপশানে একটা এসে কিউ থাকে। এখন তোমাদেরকে জাস্ট খুব ভালো করে ইনফরমেশনগুলো মনে রাখতে হবে যে কী দিয়ে তৈরি ছিল কালামের বাড়িটা। কালামের পৈতৃক যে বাড়িটি ছিল, যে বাড়িতে ওনারা বাস করতেন, সেই বাড়িটা কী দিয়ে তৈরি ছিল? লাইমস্টোন এবং ব্রিক দিয়ে। কখন তৈরি হয়েছিল? না, ইন দ্য মিডল অফ দ্য 19th সেঞ্চুরি। সেটি কোথায় অবস্থিত ছিল? না অন দ্য মস্ক স্ট্রিট ইন রামেশ্বরম, রামেশ্বরমের মস্ক স্ট্রিটের ওপরে। বুঝতে পারলে? নেক্সট দেখো কি বলেছে, মাই অস্থির ফাদার। অস্থির কথাটার মানে হচ্ছে স্ট্রিক্ট, অর্থাৎ কঠোর নীতিনিষ্ঠ। আবার অস্থিরের মানে হয় সিম্পল, খুব সাধারণ। তো এখানে আমরা প্রথম মানেটাই নিচ্ছি স্ট্রিক্ট, অস্টিয়ার ফাদার। মাই অস্টিয়ার ফাদার মানে আমার কঠোর নীতিনিষ্ঠ স্ট্রিক্ট বাবা। ইউজ টু অ্যাভয়েড মানে তিনি সবসময় এড়িয়ে চলতেন। অ্যাভয়েড মানে এড়িয়ে যেতেন। কি এড়িয়ে যেতেন?
অল ইনএসেন্সিয়াল কমফোর্টস অ্যান্ড লাক্সুরিজ, সমস্ত রকমের অপ্রয়োজনীয় আরাম এবং বিলাসিতা, তিনি অপ্রয়োজনীয় আরাম বিলাসিতা এইগুলো সবসময় এড়িয়ে চলতেন কালামের বাবা। হাউএভার, যাই হোক না কেন, অল নেসেসিটিজ ওয়ার প্রোভাইডেড ফর ইন টার্মস অফ ফুড, মেডিসিন অর ক্লোদিং, খাদ্য, ঔষধ বা পোশাকের ক্ষেত্রে সমস্ত প্রয়োজনীয়তা মেটানো হতো। যদিও তিনি খুব স্ট্রিক্ট ছিলেন, তিনি ইনএসেন্সিয়াল কমফোর্টস লাক্সুরিজগুলোকে সবসময় অ্যাভয়েড করে চলতেন, অপ্রয়োজনীয় আরাম বিলাসিতা, কিন্তু এই খাবার, বস্ত্র বা ঔষধ এইসবগুলোর ক্ষেত্রে যা যা প্রয়োজন হতো সেই প্রয়োজনগুলো কিন্তু তিনি অবশ্যই মেটাতেন, অভাব রাখতেন না। ইনফ্যাক্ট, প্রকৃতপক্ষে আই উড সে, আমি বলবো, মাইন ওয়াজ আ ভেরি সিকিউর চাইল্ডহুড ম্যাটেরিয়ালি অ্যান্ড ইমোশনালি। আমার শৈশবটা ছিল খুবই নিরাপদ দুটো দিক থেকে। এক হলো ম্যাটেরিয়ালি অর্থাৎ বস্তুগত দিক থেকে, অ্যান্ড ইমোশনালি মানে আবেগগত দিক থেকে। খুব ইম্পর্ট্যান্ট লাইন, কালাম বলছেন যে আমার চাইল্ডহুডটা সিকিওর ছিল দুটো দিক থেকে, ম্যাটেরিয়ালি অ্যান্ড ইমোশনালি। বস্তুগত দিক থেকে সিকিওর মানে যে সমস্ত বস্তুগত জিনিসের প্রয়োজন হতো আর কি, সেগুলো কিন্তু তিনি পেয়ে যেতেন, তার বাবা সেগুলো যেমন তেমন করে প্রোভাইড করতেন। আর ইমোশনাল, একটা সন্তানের সঙ্গে তার বাবা মায়ের যে একটা ইমোশনাল বন্ডিং থাকে, তার প্রতি যে ভালোবাসা, কেয়ার, এইগুলোর প্রয়োজন হয় একজন বাবা মায়ের, একজন তার সন্তানের প্রতি যে ভালোবাসা, তার প্রতি যে কেয়ার, এই যে ব্যাপারগুলো, এইগুলো থেকেও কিন্তু আমরা বঞ্চিত ছিলাম না, আমি বঞ্চিত ছিলাম না। আমার বাবা মায়ের কাছ থেকে কিন্তু আমি এই ইমোশনাল যে অ্যাটাচমেন্ট, এটা খুব ভালোই ছিল। সেজন্যই উনি বলছেন যে আমার শৈশবটা এই বস্তুগত এবং আবেগগত দিক থেকে ছিল খুবই নিরাপদ। বুঝতে পারলে? নেক্সট দেখো, এবারে কালাম তার মায়ের ব্যাপারে আসছেন। তিনি তার মায়ের সঙ্গে কোথায় খেতেন, কি খেতেন, এই সমস্ত ব্যাপারগুলো আসছে। কাজেই খুব ভালো করে মন দিয়ে তোমাদেরকে বুঝতে হবে এবং মনে রাখতে হবে MCQ এর জন্য। I normally ate with my mother sitting on the floor of the kitchen. আমি সাধারণত আমার মায়ের সাথে খেতাম রান্নাঘরের মেঝেতে বসে। She would place a banana leaf before me. তিনি আমার সামনে একটা কলা পাতা বিছিয়ে দিতেন। ব্যানানা লিফ মানে বুঝতেই পারছো, কলা পাতা বিছিয়ে দিতেন। অন হুইচ, যেটার উপরে সি দেন, তিনি তারপর ল্যাডেলড রাইস অ্যান্ড অ্যারোম্যাটিক সাম্বার, তিনি ল্যাডেল করতেন। ল্যাডেল কথাটা মানে এমনিতে হচ্ছে হাতা, আর ল্যাডেলটাকে এখানে ভার্ব হিসেবে ইউজ করা হয়েছে ল্যাডেলড, অর্থাৎ তিনি হাতাই করে দিতেন রাইস, ভাত, অ্যান্ড অ্যারোম্যাটিক সাম্বার, অ্যারোম্যাটিক কথাটা মনে হচ্ছে সুগন্ধি, সাম্বার হচ্ছে ডাল জাতীয় একটা খাবার। আর কি দিতেন? এ ভ্যারাইটি অফ শার্প হোমমেড পিকল, বিভিন্ন ধরনের, শার্প মানে হচ্ছে ঝাঁঝালো, হোমমেড পিকল বাড়িতে তৈরি আচার, অ্যান্ড এ ডোলপ অফ ফ্রেশ কোকোনাট চাটনি। ডোলপ মানে হচ্ছে একটা দলা, খাবারের একটা দলাকে বলা হয় বা পিণ্ডকে বলা হয় ডোলপ। অফ ফ্রেশ কোকোনাট চাটনি, ফ্রেশ মানে হচ্ছে একদম টাটকা তাজা বানানো নারকেলের চাটনি, এক দলা এরকম টাটকা নারকেলের চাটনি তিনি সেই কলা পাতাটার উপরে রাখতেন। তাহলে এখানে তোমাদেরকে কি মনে রাখতে হবে যে কালাম কোথায় খেতেন? তার মায়ের সঙ্গে না রান্নাঘরের মেঝেতে খেতেন। তিনি তার সামনে একটা কলা পাতা বিছিয়ে দিতেন এবং সেই কলা পাতার উপরে তিনি এক এক করে বিভিন্ন খাবারগুলো দিতেন। কি দিতেন? রাইস, অ্যারোম্যাটিক সাম্বার, ভাত এবং সুগন্ধি সাম্বার, বিভিন্ন রকমের ঝাঁঝালো বাড়ির তৈরি আচার এবং একদলা টাটকা কোকোনাটের বা নারকেলের চাটনি তিনি দিতেন। ঠিক আছে, তো আমরা আজকে এতদূর পর্যন্তই পড়ছি। যেটুকুনি পড়লাম তোমরা খুব ভালো করে মাথার মধ্যে ঢুকিয়ে নাও ব্যাপারটা, এবং গল্পটা খুব ভালো করে তোমরা পড়ো, এনজয় করতে করতে পড়ো। পরের ক্লাসে আমি আবার এরপর থেকে যতটা সম্ভব তোমাদেরকে পড়িয়ে দেব। এই যতটুকু পড়লাম তার মধ্যে যদি তোমাদের কোথাও কোনো অসুবিধা থেকে থাকে তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জিজ্ঞাসা করো, আমি চেষ্টা করব তোমাদের সেই প্রশ্নের বা অসুবিধার জায়গাগুলি সমাধান করে দেওয়ার। তো আজকে এতটার পর্যন্তই, খুব শীঘ্রই আবার পরের ভিডিও নিয়ে হাজির হচ্ছি।
আর যদি ভিডিওটি তোমাদের ভালো লাগে, মনে হয় হেল্পফুল হয়েছে, তোমরা অবশ্যই ভিডিওটি একটু বন্ধুদের মধ্যে শেয়ার করে নেবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ঠিক আছে, তো চলো টাটা।